আসসালামু আলাইকুম সবাইকে। এখন রাত বাজে ৪:৪০। ভিডিওটা আপলোড হতে, হতে হয়তো ৫টা বেজে যাবে। তো বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ২য় টেস্টের ৩য় দিনের শেষটা দেখছিলাম। তো যেখানে জাকের আলী অনেক এবং তাইজুল ইসলাম শেষের দিকে বেশ ভালো একটা প্রতিরোধ করে। ভালো একটা প্রতিরোধ করছে বলছি এই কারণে, কারণ হচ্ছে যখন লিটন কুমার দাস আউট হয়ে যায় তখন কিন্তু একটা শঙ্কা জাগে যে তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে কিনা। তাছাড়া মুমিনুল অসুস্থ, তারও নামার একটা আ সম্ভাবনা কেমন সেটাও একটা বিষয় ছিল। তো ওই মুহূর্তে তাইজুল ইসলাম বেশ ভালোই ডিফেন্স করল। যেই কাজটা আসলে তাইজুল এই বছর প্রতিনিয়তই করছে ক্যালেন্ডারে। তো ওইখানে আসলে একটা স্ট্যাট ঘাটছিলাম। তো ওই স্ট্যাটটা শেয়ার করার জন্য এই ভিডিও যে তাইজুল ইসলাম এই বছর হচ্ছে ১৪ টা ইনিংস খেলেছে। ১৪ টা ইনিংসে হচ্ছে ৫১২ টা বল ফেস করেছে। কালকে তো ইনশাআল্লাহ আরো কিছু বল ফেস করবে। একটা ফেস করলেও তো আরো বেশিই করবে। তো যাই হোক। তো ৫১২ কে মানে ৫১২ টা বল ১৪ ইনিংসে ফেস করেছে মানে পার ইনিংসে খুব সম্ভবত ৩৬ টার মতো ফেস করেছে। কিন্তু এদিকে আবার পরে আবার মাহমুদুল হাসান জয় আমাদের ওপেনারেরটা চেক করলাম। সে ১২ ইনিংসে ফেস করেছে হচ্ছে ৪২৫ টা বল। তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো যে একজন ওপেনারের চেয়ে একজন টেল এন্ডার হচ্ছে আ খুব মানে বেশি বল ফেস করছে আরকি। তাও পুরো বছরে ১-২ টা ইনিংস হলে হয়তো দৈব ঘটনা বলে হচ্ছে পার পাওয়া যেত। কিন্তু এখানে পুরা বছরেই দেখা যাচ্ছে যে ১২-১৪ ইনিংসে একজন টেল এন্ডার বেশি বল খেলছে। আবার রানের ক্ষেত্রে যদি হিসাব করি মাহমুদুল হাসান জয় এই বছর হচ্ছে এই ১৬২ রান করেছে মেবি ১২ ইনিংসে। আর এদিকে হচ্ছে তাইজুল ইসলামের রান ২০০ পেরিয়ে গেছে। তো এই বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো আরকি শেয়ার করার মতো। আর তার সাথে তাইজুল ইসলাম বেশ ভালো ফর্মেও আছে। ব্যাট হাতে, বল হাতেও কন্ট্রিবিউট করছে। বাট ব্যাট হাতে সে যে রোলটা প্লে করছে এটা আমার মনে হয় খুবই ইম্পোর্টেন্ট দলের জন্য। আর আরেকটা কথা বলতে গেলে আজকের দিনে ৩য় দিনে যে বাংলাদেশের যে পারফরম্যান্স এটা আসলে আমাকে আসলেই খুব অবাক করেছে। কারণ বাংলাদেশে আসলে মানে এইভাবে কামব্যাক করতে হ্যাঁ, পাকিস্তান সিরিজটা বেশ ভালো গেছে কিন্তু ওইটা তাও এশিয়ার কন্ডিশনে। তো এশিয়ার বাইরের কন্ডিশনে এরকমভাবে কামব্যাক করবে। এরকমভাবে কামব্যাক সাধারণত বড়, বড় দলগুলো করে যে ২য় দিন শেষে ৮৪ রানে এগিয়ে থাকলো ৯ উইকেট তো হাতে ছিল। মানে ৭০-১ ছিল। বাংলাদেশ ১৬৪ তে অল আউট। সেইখান থেকে ১৬৪ রান করেও ১৮ রানের লিড। তারপর আবার যেভাবে ব্যাটিংটা করল স্পেশালি দীপু তারপর হচ্ছে মিরাজ আর সাদমানের পার্টনারশিপটা এটা আসলে ভাবা মানে এট লিস্ট এই যে বিগত দিনগুলো যে যাচ্ছে এই কয়েকদিন আসলে এরকম করে ভাবতে পারিনি যে বাংলাদেশের ব্যাটাররা এরকম একটা কাউন্টার অ্যাটাক করবে। তো এই মুহূর্তে হচ্ছে হার্ষা ভোগলে একটা কথা খুব মনে পড়ে যে হার্ষা ভোগলে বলতো যে টেস্ট ক্রিকেট হচ্ছে অলওয়েজ প্লেয়ারকে একটা সেকেন্ড চান্স দেয়। বা এটার জন্য হচ্ছে টেস্ট ক্রিকেটটা সুন্দর, টেস্ট ক্রিকেটটা জীবন শেখায়। তো বিষয়টা এরকমই যে বাংলাদেশও যে এরকম সেকেন্ড চান্স বা ২য় সুযোগটা যে কাজে লাগাচ্ছে যদিও এখনো ম্যাচ শেষ হয় নাই। কালকের দিন হয়তো যদি ওয়েস্ট ইন্ডিজ ভালো করে খেলে তাইলে আবার অন্য আরেক হিসাব যে তখন দেখা যাবে অন্য মানে হইতেই পারে। কারণ বাংলাদেশের উপর যেহেতু ভরসা নেই। তবু ৩য় দিনে যে খেলাটা দিয়েছে এটা খুবই প্রশংসনীয়। মানে আমার মতে এটা অনেকদিন পরে এরকম একটা ভালো খেলা দেখলাম আরকি। তো বাংলাদেশের জন্য শুভকামনা। কালকের দিনটা যেন ভালো যায়। আর মমিনুল হক খুব সম্ভবত জ্বর বা অসুস্থ আমি সিওর না। বাট সেও যেন সুস্থ হয়ে ব্যাটে কিছু রান করে। আর ২৫০ এর উপর লিডটা হইলে যত লিড বাড়ানো যায় আরকি। এখন তো ২১১ লিড আছে। তো আশা করি ভালো একটা ম্যাচ হবে। বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে এবং বছরটা মানে এই বছরের শেষ ম্যাচ তো এইটাই। তো এই বছরটা হয়তো ভারতেই শেষ করুক বাংলাদেশ। এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।